নমস্কার বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে পাঠ্যসূচি তা হলো স্পার্ম, হিউম্যান স্পার্ম অর্থাৎ মানুষের স্পার্ম তার গঠন। আমাদের রিপ্রোডাক্টিভ ফিজিওলজির যে অংশগুলো আছে তার মধ্যে আমাদের দুটো অংশ অলরেডি করা হয়ে গেছে। একটা হচ্ছে মানুষের যে পুরুষের জননতন্ত্রের সাধারণ গঠন এবং পুরুষের শুক্রাশয়ের মধ্যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কীভাবে হয় সেই প্রক্রিয়াগুলো অলরেডি আমাদের আগের ভিডিওতে জানা হয়েছে। আজকে আমাদের ভিডিওতে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, বিশেষত হিউম্যান ফিজিওলজির মেল রিপ্রোডাকশনের মধ্যে যে টুকু পার্ট বাকি ছিল তার মধ্যে শুধুমাত্র স্পার্ম অংশটাই শুধুমাত্র বাকি আছে আমাদের। তাহলে আজকে আমাদের এই নির্দিষ্ট ভিডিওতে আমরা স্পার্মের গঠন সম্পর্কে জানবো এবং তার বিভিন্ন পার্ট এবং পার্টগুলোর কাজ সম্পর্কে জানবো। পুরো স্পার্মের গঠন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা সবাই দেখো। আশা করি তোমাদের স্পার্মের গঠন সম্পর্কে বুঝতে খুব সুবিধা হবে। এবারে চলে যায় স্পার্মের গঠন। স্পার্মের গঠন খানিকটা একটা পরিণত স্পার্মের বা ম্যাচিউর একটা স্পার্মের গঠন খানিকটা ব্যাঙাচির মতো। ব্যাঙাচি যেমন দেখতে হয় সে ব্যাঙাচির মতো একটা পরিণত স্পার্মের গঠন ব্যাঙাচির মতো। ব্যাঙাচি যেমন দেখতে হয় ঠিক ব্যাঙাচির মতো হয়ে থাকে। এর নির্দিষ্ট কতগুলো পার্ট আছে, নির্দিষ্ট কতগুলি পার্টে একটা স্পার্ম বিভক্ত হয় বা একটা স্পার্মের নির্দিষ্ট কতগুলি অংশ থাকে। দেখে নেওয়া যাবে স্পার্মের কোন কোন প্রধান কী অংশ থাকে। একটা স্পার্মের প্রধান যে অংশগুলি হচ্ছে, প্রথম নম্বর অংশ হচ্ছে হেড অংশ, 1 নম্বর অংশ বা হেড অংশ অর্থাৎ মস্তক অংশ। দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে নেক অংশ বা গলা অংশ বা গ্রীবা। সেকেন্ড পার্ট হচ্ছে নেক বা গলা বা গ্রীবা। থার্ড পার্ট হচ্ছে নেকের পরবর্তী অর্থাৎ গ্রীবার পরবর্তী যে অংশ সেই অংশের নাম হচ্ছে মিডল পিস বা মধ্য অংশ। এবং শেষের যে অংশ সেই শেষের অংশকে বলা হয় টেল বা পুচ্ছ অর্থাৎ টেল বা পুচ্ছ। তাহলে কটা অংশে বিভক্ত? স্পার্ম 4টা অংশে বিভক্ত। হেড বা মস্তক, নেক বা গ্রীবা, মিডল পিস বা মধ্য অংশ এবং শেষের পুচ্ছ অংশ বা টেল অংশ অর্থাৎ 4টা অংশে বিভক্ত হয় একটা হিউম্যান ম্যাচিউর স্পার্ম বা স্পার্মাটোজোয়া। হেড অংশ ছবিটা যদি ভালো করে লক্ষ্য করা যায়, যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে শুরু থেকে নির্দিষ্ট অংশ পর্যন্ত যে পোর্শন সেই পোর্শনকে আমরা বলবো হেড অংশ বা হেড পোর্শন। তাহলে হেড পোর্শন হচ্ছে শুরু থেকে বিস্তৃত এবং নেকের আগে পর্যন্ত বা নেক পোর্শন বা গলার আগে পর্যন্ত বিস্তৃত অংশ, সেই বিস্তৃত অংশকে বলা হয় নেক। অর্থাৎ এই অংশ থেকে এই নির্দিষ্ট এই অংশ পর্যন্ত যে বিস্তৃত স্ফীত অঞ্চল, সেই স্ফীত অঞ্চলকে বলা হয় কি না হেড বা মস্তক। মস্তকের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ পার্ট বা দুটো গুরুত্বপূর্ণ অংশ থাকে। একটা পরিণত স্পার্মের হেড বা মস্তকের যে আয়তন সেটা প্রায় 4 মাইক্রোমিটারের মতন হয়। 4 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। 4 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে একটা স্পার্মের মস্তক অংশটা। একটা স্পার্মের গলা বা গ্রীবা অংশ এটা জেনারেলি 0.3 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। 0.3 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। মিডল পিস, একটা স্পার্মের মিডল পিস এটাও প্রায় 4 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। 4 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। আর একটা স্পার্মের টেল অংশ যেটা সবচেয়ে বড় অংশ এটা প্রায় 40 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। তার মানে স্পার্মের সবচেয়ে বড় অংশ হলো তার লেজ অংশ। তাহলে প্রথমে চলে যাচ্ছি আমরা হেড পোর্শন বা মস্তক অংশ বা হেড অংশ দুটো গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত। কি না সামনের দিকের অংশ আর পশ্চাৎ দিকের অংশ, দুটো অংশে বিভক্ত। সামনের দিকে অংশ যে অবস্থান করে তা হলো অ্যাক্রোজোম। এই যে নির্দিষ্ট ভ্যাসিকল বা থলির মতো যে অংশটা করা আছে একদম অ্যান্টেরিয়র অংশে অবস্থান করে বা সামনের দিকে অবস্থান করে সেই নির্দিষ্ট অংশকে বলা হয় অ্যাক্রোজোম। একে বলা হয় অ্যাক্রোজোম। অর্থাৎ মস্তকের মধ্যে প্রথম যে অংশ সেই প্রথম অংশটাকে বলা হয় অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কী নিয়ে তৈরি হয়? অ্যাক্রোজোম কিছুই না, একটা গলগি কমপ্লেক্স নিয়ে গঠিত বা গলগি বডি নিয়ে গঠিত হয়। গলগি কমপ্লেক্স নিয়ে গঠিত হয়, গলগি বডি নিয়ে এটা গঠিত হয়। অর্থাৎ কোষের মধ্যে যে গলগি বডি থাকে সেই গলগি বডি নিয়ে সাধারণত গঠিত হয় এই অ্যাক্রোজোম। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পার্মের ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা স্পার্মের যখন ওভামের সঙ্গে এনকাউন্টার হয় অর্থাৎ ফার্টিলাইজেশনের ঠিক মুহূর্তে যখন স্পার্মের সাথে একটা নির্দিষ্ট ওভামের এনকাউন্টার ঘটে তখন ওভামের বাইরে নির্দিষ্ট কিছু লেয়ার বা নির্দিষ্ট স্তর থাকে। সেই স্তরগুলোকে নষ্ট করে নিউক্লিয়াসকে ওভামের ভিতরে প্রবেশ করাই হচ্ছে অ্যাক্রোজোমের গুরুত্বপূর্ণ কাজ। এখানে যে এনজাইমগুলি থাকে সেই এনজাইমগুলোকে একত্রিতভাবে বলা হয় অ্যাক্রোসিন। অর্থাৎ এখানে যে এনজাইমগুলি পাওয়া যায় তাদেরকে বলা হয় অ্যাক্রোসিন।
অ্যাক্রোসিন, সমবেতভাবে এদেরকে অ্যাক্রোসিন বলা হয়। অর্থাৎ অ্যাক্রোজোমে যে নির্দিষ্ট উৎসেচক থাকে তাদেরকে বলা হয় অ্যাক্রোসিন। কী কী গুরুত্বপূর্ণ উৎসেচক এখানে পাওয়া যায়? এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ উৎসেচকগুলি আছে সেগুলি হলো, প্রথম নম্বর হচ্ছে হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ নামক উৎসেচক, খুব গুরুত্বপূর্ণ উৎসেচক। হায়ালুরোনিডেজ নামক উৎসেচক পাওয়া যায়। তাছাড়াও পাওয়া যায় জোনালাইসিন। জোনালাইসিন। আর কি পাওয়া যায়? আর পাওয়া যায় করোনা পেনিট্রেটিং এনজাইম। করোনা পেনিট্রেটিং এনজাইম। হায়ালুরোনিডেজ, জোনালাইসিন হচ্ছে জোনা পেলোসিডেজ লেয়ার, ওভামের বাইরের যে জোনা পেলোসিডেজ লেয়ার তাকে ধ্বংস করতে ব্যবহৃত হয়। করোনা পেনিট্রেটিং, ওভামের বাইরে যে করোনা রেডিয়েটার লেয়ার আছে সেই করোনা রেডিয়েটার লেয়ারকে ধ্বংস করতে ব্যবহৃত হয় এই নির্দিষ্ট এনজাইমগুলি। তাহলে এই নির্দিষ্ট এনজাইমগুলোকে একত্রিতভাবে অ্যাক্রোসিন বলা হয়। তাহলে যেহেতু এগুলো কোথায় থাকে? অ্যাক্রোজোমের ভিতরে থাকে। অ্যাক্রোজোমে কি নিয়ে তৈরি হয়? গলগি কমপ্লেক্স নিয়ে তৈরি হয়। তাহলে গলগি কমপ্লেক্সের ভেতরে হায়ালুরোনিডেজ, জোনালাইসিন, করোনা পেনিট্রেটিং এনজাইম এবং বিভিন্ন ধরনের হাইড্রোলাইজ এনজাইম এখানে অবস্থান করে থাকে। তাহলে এটা হচ্ছে অ্যাক্রোজোম মস্তিষ্ক একদম প্রথম অংশে অবস্থান করে থাকে। নেক্সট চলে যাচ্ছি অ্যাক্রোজোমের পরবর্তী যে অংশ, এটা অ্যাক্রোজোমের যে পরবর্তী অংশ। তাহলে অ্যাক্রোজোম হলো আমাদের মস্তকের প্রথম পার্ট হচ্ছে অ্যাক্রোজোম। দ্বিতীয় পার্ট বা পশ্চাৎ যে পার্ট, সে পশ্চাৎ পার্টে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ গ্যামেট সেল। তাহলে গ্যামেট সেলের মধ্যে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস পাওয়া যায়। কি পাওয়া যায়? সুস্পষ্ট নিউক্লিয়াস পাওয়া যায়। তাহলে অ্যাক্রোজোমের পরবর্তী যে অংশ তা হলো 2, তা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কি প্রকৃতির? এটা যে হ্যাপ্লয়েড প্রকৃতির। কারণ আমরা জানি গ্যামেট মানে এখানে হ্যাপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াস হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতি। ক্রোমোজোম সংখ্যা কত থাকবে মানুষের ক্ষেত্রে? তাহলে ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক থাকবে, n সংখ্যক। এই নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র ক্রোমাটিন জালিকা, অনলি শুধুমাত্র ক্রোমাটিন জালিকা অবস্থান করে। শুধুমাত্র ক্রোমাটিন জালিকা থাকে। অর্থাৎ এর মধ্যে শুধুমাত্র ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্লাস সামান্য প্রোটিন থাকে। এখানে আরএনএ থাকে না। তাহলে ডিএনএ এবং সামান্য প্রোটিন থাকে, আরএনএ থাকে না। তার কারণ হচ্ছে ওয়েট কমানোর জন্য স্পার্মের যেহেতু মোবিলিটি দরকার, তার মোবিলিটির প্রয়োজন আছে। সেই মোবিলিটির জন্য এর ওয়েট কমানোর জন্য তার ওয়েটকে কমানোর প্রয়োজন হয়, যার জন্য বিশেষ জিনিসগুলো কিন্তু এখানে থাকে না। শুধুমাত্র ডিএনএ এবং সামান্য প্রোটিনে পাওয়া যায় কার মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে। এবং এই নিউক্লিয়াসে পিতার কাছ থেকে এই নিউক্লিয়াসের যে পিতার চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, চারিত্রিক বৈশিষ্ট্য বা বংশগত বৈশিষ্ট্য বহন করে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে মস্তকের মধ্যে দুটো অংশ, অ্যাক্রোজোম এবং নিউক্লিয়াস। অ্যাক্রোজোম হচ্ছে প্রথমের দিকের অংশ বা প্রক্সিমাল পার্ট, আর নিউক্লিয়াস হচ্ছে পরবর্তী অংশ বা ডিস্টাল পার্ট বলা হয়। নেক্সট চলে যাচ্ছি আমরা মস্তক পরবর্তী যে অংশ, সেই অংশের নাম হচ্ছে গ্রীবা বা নেক রিজন। কি বলা হয় একে? নেক রিজন। 2 নম্বর যে রিজন, এই যে ক্ষুদ্র যে অংশটা, যেটার আয়তন হচ্ছে 0.3 মাইক্রোমিটার, সবচেয়ে ক্ষুদ্র অংশ হচ্ছে নেক বা গ্রীবা অংশের মধ্যে দুটি সুস্পষ্ট জিনিস দেখা যায়। কি সেই দুটো সুস্পষ্ট জিনিস হচ্ছে, এখানে সেন্ট্রিওল দেখা যায়। এখানে সেন্ট্রিওল 2 প্রকারের হয়ে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল জিনিস। 2 প্রকারের সেন্ট্রিওল দেখা যায়। প্রথমের দিকে যে সেন্ট্রিওল, প্রথমে যে গোল কালারের যেটা করা হয়েছে, এখানে গোল মানে করে লাল কালারের যেটা করা হয়েছে, এটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল। যেহেতু সেন্ট্রিওলটা আগের দিকে অবস্থান করে, তাকে প্রক্সিমাল সেন্ট্রিওল বলা হয়। আর পিছনের দিকে যে সেন্ট্রিওল অবস্থান করা আছে, এই সেন্ট্রিওলকে বলা হয় ডিস্টাল সেন্ট্রিওল। তার মানে গ্রীবা বংশে একটা শুক্রাণু গ্রীবাংশে 2টো সেন্ট্রিওল পাওয়া যায়। প্রথম দিকের সেন্ট্রিওল অর্থাৎ নিউক্লিয়াসের দিকের যে সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলকে বলবো আমরা প্রক্সিমাল সেন্ট্রিওল। এবং নিউক্লিয়াস পরবর্তী যে সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলকে বলবো আমরা ডিস্টাল সেন্ট্রিওল। তাহলে প্রথম হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল।
প্রক্সিমাল সেন্ট্রিওল। সেন্ট্রিওল পুরো মানাটা এখানে লেখা আছে সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওলের কাজ কি? প্রক্সিমাল সেন্ট্রিওল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি হয় না, জাইগোট গঠিত হওয়ার পর, জাইগোট গঠনের পর প্রথম যখন তার ক্লিভেজ হয়, প্রথম যখন তার ক্লিভেজ হয়, কার ক্লিভেজ? জাইগোটের যখন ক্লিভেজ হয় তখন অনুনালিকা দ্বারা বেমতন্তু তৈরি করা এর কাজ। স্পার্ম এবং ওভামের ফার্টিলাইজেশনের পরে কি তৈরি হয়? এককোষী সেল তৈরি হয়। 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত যে এককোষী সেল তৈরি হয় তাকে জাইগোট বলা হয়। আমরা প্রত্যেকে জাইগোট থেকে উৎপত্তি লাভ করেছি। সিঙ্গেল সেল বা জাইগোট, সিঙ্গেল ডিপ্লয়েড সেলের নাম হচ্ছে জাইগোট। কার ফলে তৈরি হয় সেটা? শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয়। সেই জাইগোট বিভাজনের মাধ্যমে, অর্থাৎ ক্লিভেজ পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে তার থেকে কোষের সংখ্যা বাড়তে বাড়তে অঙ্গতন্ত্রের সৃষ্টি হয়, একটা পূর্ণাঙ্গ মানুষের বা পূর্ণাঙ্গ ভ্রূণের বৃদ্ধি ঘটে। তাহলে যখন জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোট সৃষ্টি হওয়ার সময় জাইগোটের যে ক্লিভেজ মানে জাইগোটের যে বিভাজন, তো জাইগোটের বিভাজন করার জন্য বা ক্লিভেজ সৃষ্টি করার জন্য তার যে বেমতন্তুর প্রয়োজন, সেই বেমতন্তুটা অ্যাকচুয়ালি তৈরি করে এই প্রক্সিমাল সেন্ট্রিওল। তাহলে প্রক্সিমাল সেন্ট্রিওল এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রক্সিমাল সেন্ট্রিওলের কাজ হচ্ছে জাইগোট গঠনের পর প্রথম যখন তার ক্লিভেজ হয় তখন অনুনালিকা দ্বারা বেমতন্তু তৈরি করা হচ্ছে প্রধান কাজ। কার? প্রক্সিমাল সেন্ট্রিওল। কোথা থাকে? নেক অংশে অবস্থান করে। নেক্সট হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল, DISTAL, ডিস্টাল CEN সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল পরবর্তী যে সেন্ট্রিওল সেটাকে বলছে ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওলের কাজ কি না, ডিস্টাল সেন্ট্রিওল থেকে তৈরি হয় কি না অ্যাক্সিয়াল ফিলামেন্ট। ডিস্টাল সেন্ট্রিওল সুতোর মতো কিছু অংশ বিস্তৃত হয়ে লেজ পর্যন্ত চলে যায়, অর্থাৎ সুতোর মতো কিছু অংশ তৈরি হয়ে লেজ পর্যন্ত চলে যায়, তাদেরকে বলা হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট। অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এই অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হয় ডিস্টাল সেন্ট্রিওল থেকে। তাহলে ডিস্টাল সেন্ট্রিওল তৈরি হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট। অ্যাক্সিয়াল ফিলামেন্ট, অ্যাক্সিয়াল ফিলামেন্ট কি? অ্যাক্সিয়াল ফিলামেন্ট কিছু হয়, এগুলো প্রত্যেকটা হচ্ছে মাইক্রোটিবিউল। অ্যাক্সিয়াল ফিলামেন্ট কিছু মাইক্রোটিবিউল, কারণ মাইক্রোটিবিউলের কারণ পুচ্ছর দ্বারা এর গমন সম্পন্ন হয়। তাহলে গমন সম্পন্ন করার জন্য এখানে মাইক্রোটিবিউল থাকে, সেই মাইক্রোটিবিউলগুলো অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠন করে। এখানে যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, সেই অ্যাক্সিয়াল ফিলামেন্টে অনুনালিকার যে বিন্যাস, এখানে অনুনালিকার বিন্যাস বা মাইক্রোটিবিউলের যে বিন্যাস থাকে, অনুনালিকার বিন্যাস কোথায়? অ্যাক্সিয়াল ফিলামেন্টে। কার অ্যাক্সিয়াল ফিলামেন্ট? স্পার্মের অ্যাক্সিয়াল ফিলামেন্টের যে অনুনালিকার বিন্যাস, সেই অনুনালিকার বিন্যাস হলো, এটা প্রত্যেকে মনে রাখবে যে স্পার্মের অ্যাক্সিয়াল ফিলামেন্টে অনুনালিকা ও মাইক্রোটিবিউলের বিন্যাস। আমরা মাইক্রোটিবিউলের বিন্যাস পড়েছি। তাহলে মাইক্রোটিবিউলের বিন্যাস এখানে হয় 9+2 হিসাবে হয়, অর্থাৎ এর যদি ট্রান্সভার্স সেকশন কাটা হয় তাহলে বাইরের দিকে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8, এটা কম হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9, বাইরের দিকে 9টা এবং ভিতরের দিকে 2টো বিন্যস্ত থাকে, কাটউইল মডেল যেটাকে বলে থাকি। তাহলে 9+2 অনুযায়ী বিন্যস্ত হয় এবং কোথা থেকে তৈরি হয় এগুলো? ডিস্টাল সেন্ট্রিওল থেকে তৈরি হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট। তাহলে অ্যাক্সিয়াল ফিলামেন্টের কাছে ডিস্টাল সেন্ট্রিওল থেকে তৈরি হয় এবং এটা পুচ্ছ পর্যন্ত, লেজের শেষ পর্যন্ত, লাল কালারের যে সুতোর মতো অংশটা পুরো শেষ পর্যন্ত চলে গেছে, এটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওলের অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। তাহলে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। নেক্সট চলে যাচ্ছি আমরা মিডিল পোর্শন, মিডিল অংশের এর যে ডিস্টেন্স তা হলো 4 মাইক্রোমিটার বা 4 মাইক্রোমিটারের মতো। এখানে কি পাওয়া যায়? এখানে যেটা পাওয়া যায় সেটা হলো এখানে ফিতের মতো বিন্যস্ত এখানে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া। কারণ স্পার্ম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রবেশ করার পর তার মোবিলিটির প্রয়োজন হয় ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছানোর জন্য, তার মোবিলিটির প্রয়োজন। তাহলে যেহেতু তার মোবিলিটি বা বিচলনের প্রয়োজন হয় কার মধ্য দিয়ে? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্য দিয়ে, তাই এর প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। সেই এনার্জি সাপ্লাই করার জন্য বা শক্তি প্রদান করার জন্য এখানে মাইটোকন্ড্রিয়া থেকে কাজ হচ্ছে
এনার্জি প্রচুর পরিমাণে তৈরি করা, তাহলে এর কাজ হচ্ছে কি তৈরি করা না, এর কাজ হচ্ছে এনার্জি তৈরি করা। এরপর হচ্ছে এই নির্দিষ্ট নেক পোর্শনে স্পার্মাটিড থেকে যখন স্পার্মাটা জোয়া পরিণত হয়, যেটা আমি আগেও বলেছিলাম যে স্পার্মাটিড থেকে স্পার্মাটা জোয়া পরিণত হয়। আমি আরেকটু আগে বললাম যে স্পার্মের সবসময় যত ওজন কম হবে তত ভালো হবে, কেন? কারণ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে দিয়ে তাকে গমন করতে হয়। তাহলে যখন স্পার্মাটিড থেকে স্পার্মাটা জোয়া পরিণত হয় সেই সময় কি হয়, এদের সাইটোপ্লাজমের বিশেষ অংশ মানে সাইটোপ্লাজম অংশ ম্যাক্সিমামটা কিন্তু নষ্ট হয়ে যায়। ম্যাক্সিমাম অংশের নয়, শুধু সামান্যতম সাইটোপ্লাজম অংশ পড়ে থাকে। তা সেই সময় সাইটোপ্লাজম এবং অনুনালীকে নিয়ে যে বিন্যস্ত গঠন দেখা যায়, সেই বিন্যস্ত গঠনকে বলা হয় ম্যানচেটি বা ম্যানচেটি পাওয়া যায়। অর্থাৎ ক্ষুদ্র সাইটোপ্লাজম, একদমই সামান্য পরিমাণ সাইটোপ্লাজম এবং তৎসহ মাইক্রোটিউবিউলে যে বিশেষ গঠন গঠিত হয় তাকে বলা হয় ম্যানচেটি। এটা ড্রোসোফিলার ক্ষেত্রে এই নির্দিষ্ট মাইটোকন্ড্রিয়াল গঠনটিকে, এটা ড্রোসোফিলার ক্ষেত্রে লিখে দিচ্ছি এখানে ড্রোসোফিলার ক্ষেত্রে এই নির্দিষ্ট গঠনটিকে নেবেন কার্ন বলা হয়। এটা অনলি ফর ড্রোসোফিলা, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে নয়। ড্রোসোফিলার ক্ষেত্রে নির্দিষ্ট গঠন বা নির্দিষ্ট স্ট্রাকচারটিকে বলা হয় নেবেন কার্ন, তাহলে নেবেন কার্ন বলা হয়। নেক্সট চলে যাচ্ছি মধ্য অংশের শেষ যে অংশ, সেই মধ্য অংশের শেষ অংশকে বলা হয়, শেষ অংশে একটা রিংয়ের মতন গঠন লক্ষ্য করা যায়। মধ্য অংশের শেষ অংশের যে রিংয়ের মতন গঠন, সেই রিংকে বলা হয় অ্যানুলার রিং। একে বলা হয়, এই যে রিংয়ের মতো যে গঠন, একে বলা হয় অ্যানুলার রিং, অ্যানুলার রিং বা অ্যানুলার সেন্ট্রিওল, বা বলা হয় রিং সেন্ট্রিওল। তাহলে শেষে মধ্য অংশে যে সেন্ট্রিওল অবস্থান করে সেই সেন্ট্রিওলকে বলা হয় অ্যানুলার রিং বা অ্যানুলার সেন্ট্রিওল বা রিং সেন্ট্রিওল। রিং সেন্ট্রিওল পরবর্তী যে অংশ, পুচ্ছের মতো অংশ, সেই পুচ্ছের মতো অংশকে টেল বা লেজ বলা হয়, যার দৈর্ঘ্য সবচেয়ে বেশি 40 মাইক্রোমিটারের মতো। এবং লেজের শেষ অংশটা, লেজের যে শেষ অংশ হয়, সেই লেজের শেষ অংশ কিন্তু খানিকটা কাভার থাকে না, এটা আনকভার অবস্থা থাকে। এই জায়গাটা হচ্ছে আনকভার, এই অংশটাকে আনকভার থাকে, কারণ এই অংশটাতে কোনো মেমব্রেন থাকে না। তাহলে লেজের সামান্য অংশ, শেষ পোর্শনটা কিন্তু আনকভার অবস্থা থাকে, বাকি অংশটা কিন্তু কভার অবস্থা থাকে। টেলের কাজ হচ্ছে মুভমেন্টে সাহায্য করা, অর্থাৎ স্পার্মের যে মোবিলিটি, সেই মোবিলিটি সম্পূর্ণভাবে চলন ক্ষমতা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় কিন্তু টেল অংশের মাধ্যমে। টেল অংশের গতিবিধি যত বেশি হবে, স্পার্মের মোবিলিটি কিন্তু তত বেশি হয়ে থাকবে। তাহলে মানুষের স্পার্মের ক্ষেত্রে সাধারণত 3-4টে অংশ লক্ষ্য করা যায়। আবার বলছি, হেড অংশ, সবচেয়ে ক্ষুদ্র অংশ নেক অংশ, মিডল পিস এবং টেল রিজিয়ন। এই 4টি অংশই হচ্ছে মানুষের স্পার্মের প্রধান অংশ, এবং এই 4টি অংশের মধ্যে বিভিন্ন প্রকার তার উপাদান আছে, বিভিন্ন প্রকার অংশ আছে। প্রত্যেকটা অংশের এই কাজগুলো এখানে বলা হলো। আশা করি এই ভিডিওটিতে স্পার্মের যে সাধারণ আইডিয়াটা দেওয়ার চেষ্টা করা হলো, আশা করি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার, ধন্যবাদ।